দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আজকে কথা বলতে চাই ভোটের রাজনীতি এই প্রসঙ্গ নিয়ে। আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 বছর পূর্ণ হলো এবং এই নির্বাচন নিয়ে দুটি বড় অভিযোগ আছে এবং অভিযোগ দুটি আসলে দুটি দল দুটি ভিন্নভাবে এই দিবসটি আজকে উদযাপন করেছে বা পালন করেছে। সেটি নিয়ে কথা বলতে চাই। একজন বলছে গণতন্ত্রের হত্যা দিবস, আরেকজন বলছে গণতন্ত্রের বিজয় দিবস। আসলে এই বিজয় এবং হত্যার মাঝখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে রাজনীতি কোন প্রেক্ষাপটের দিকে যাচ্ছে এবং এই দিনটিকে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দল কোনভাবে ব্যাখ্যা করছেন সেটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যারা আলোচক হিসেবে আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব হারুনুর রশিদ এমপি, যুগ্ম মহাসচিব বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন দর্শকরা এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের ওয়েব পোর্টালে। সেখানে আপনাদের সঙ্গে আমরা সরাসরি আছি। আমরা কথা বলতে চাই ভোটের রাজনীতি এই প্রসঙ্গ নিয়ে এবং বিশেষ করে আজকের দিনটির তাৎপর্য নিয়ে দুই দল বা দুই সংগঠন কিভাবে ব্যাখ্যা করছেন সেটা নিয়ে। আমরা শুরু করতে চাই হারুনুর রশিদ এমপি আপনাকে দিয়ে। আসলে এই দিবসটি নিয়ে আমরা জানি যে আসলে ভিন্ন মত আছে এবং প্রচণ্ড ভিন্ন মত আছে। আপনার কাছে আসলে এই আজকের দিনের ব্যাখ্যাটি জানতে চাই এবং এই দিনটি আসলে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? আপনার বক্তব্য হারুনুর রশিদ এমপি। ধন্যবাদ নিউজ 24 আজকে আমাকে সংযুক্ত করার জন্য এবং এখানে আজকে সহ আলোচক হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংযুক্ত হয়েছেন। আসলে আজকে দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত কলঙ্কজনক দিন। বাংলাদেশের এই 50 বছর মধ্যে আমরা বারবার গণতন্ত্রের পথে হোঁচট খেয়েছি, আবার গণতন্ত্রের বিজয় আমরা নিশ্চিত করেছি। বিগত প্রায় 12 বছর যাবত আজকে গণতন্ত্র বাক্সে বন্দী হয়ে গেছে। এখানে আজকের দিনটি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় হিসাবে, বিজয়ের মাসে বিজয় দিবস হিসাবে উদযাপন করছে, আর এখানে বিরোধী দলগুলো আজকে এটিকে গণতন্ত্র এবং ভোটের অধিকার হত্যা দিবস হিসাবে পালন করছে। আমি মনে করি এই চ্যানেলে বা অন্যান্য আদার্স চ্যানেলগুলোতে আজকে আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে না, এটি সত্যিকার ইতিহাসকে আমরা সঠিকভাবে আমরা তুলে ধরতে পারি। তার কারণ 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে তৎকালীন সময় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় আজকে যদি সেই সমস্ত আর্কাইভ থেকে এবং সেই সমস্ত মিডিয়ার সংবাদগুলি যদি আজকে আমরা এখানে এই আলোচনার শুরুতেই আমরা এই টেলিভিশনে আমরা প্রদর্শন করতাম, তাহলে কিন্তু আলোচনাগুলো আরো প্রাণবন্ত হতো। এখানে আজকে এই আলোচনার সূত্রপাত আমি করতে চাই এই কারণে যে নিঃসন্দেহে 2018 সালের নির্বাচনে আমি এবং এখানে আরেকজন মাননীয় সংসদ তিনিও নির্বাচনে মহাজোটের শরিক হিসাবে, জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমি 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত 2018 সাল পর্যন্ত 5 বার জাতীয় সংসদ সদস্যের নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমার অভিজ্ঞতায় 2018-র মতো এত জঘন্য এবং কলঙ্কজনক নির্বাচন অতীতে কোনো সময় অনুষ্ঠিত হয়নি। ওই নির্বাচনে কিন্তু আমি আবার বিজয়ী হয়েছি, এটাও আপনার অবগতির জন্য জানাচ্ছি। সেটাই। এবং আমার এখানে যেহেতু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল রাত্রেবেলা, এখানে বাক্স ভর্তি হয়নি, বহু চেষ্টা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাকে, তৎকালীন সময় সরকারি দলে যে প্রার্থী ছিল বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তার এই অপকর্মগুলোকে সমর্থন দেয়নি বা সহযোগিতা করেনি, বিধায় এখানে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এবং আওয়ামী লীগের প্রার্থীকে প্রায় আমি 60,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছি। এবং আরো একটি আপনাকে উল্লেখযোগ্য কথা বলতে চাই যে আমার নির্বাচনী এলাকায় কিন্তু এখানে আপনার আমাদের জোটের শরিক, তৎকালীন ভোটের নির্বাচনের শরিক জামাত ইসলামও প্রার্থী ছিল, তারা প্রায় 70,000 ভোট পেয়েছে। এখানে ত্রিমুখী লড়াই হয়েছিল। এখানে আপনার নির্বাচনটা হয়েছিল বলেই প্রকৃত ভোটাররা ভোট দিতে পেরেছে অনেক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে। আমার পৌরসভার নির্বাচিত 4 জন কাউন্সিলরকে সেদিন ভোটের আগের দিন আটক করা হয়েছে, একজন নির্বাচিত চেয়ারম্যানকে আটক করা হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতিকে আটক করা হয়েছে, ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়েছে। সকলের বিরুদ্ধে ভুয়া মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। ভোটের 4-5 দিন পরে আবার তারা আদালত থেকে কিন্তু জামিনে মুক্ত হয়েছে। আজকে আমাকে আগে সংজ্ঞা নির্ধারণ করতে, গণতন্ত্রের সংজ্ঞাটা কি? আজকে যে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করছেন, এই গণতন্ত্রের সংজ্ঞাটি কি? এইটি আজকে আমি কামাল সাহেবের কাছে প্রত্যাশা করব যে গণতন্ত্রের সংজ্ঞাটি উনি আগে দিবেন। আজকে নির্বাচনী ব্যবস্থা বর্তমান সময় ধ্বংস হয়ে গেছে। এই সাম্প্রতিক সময়ে যে পৌরসভা নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনগুলো কি কোনো বিশ্বাসযোগ্যতা
কোনো গ্রহণযোগ্যতা আমি বলতে পারবো। 24টি পৌরসভা নির্বাচন ছিল গতকালকে, নিশ্চয়ই আপনার পত্রপত্রিকা এবং মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই 24টি পৌরসভার মধ্যে 1টি পৌরসভা নির্বাচন স্থগিত হয়েছে, 23টি পৌরসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে 12টিতে বিরোধী দলের প্রার্থী বিএনপি জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এটি অবিশ্বাস্য। এবং সেখানে ইভিএম নিয়ে যে বিতর্ক, আমরা ইভিএম কে প্রত্যাখ্যান করছি, ইভিএম কে বর্জন করছি, কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন এই ডিজিটাল কায়দায় কারচুপি করার জন্য ইভিএম ব্যবস্থা আজকে নিয়ে আসছে। আপনি দেখেছেন, আমি আবারো আসছি, আমি শেষ করে দিচ্ছি যে আপনার আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হয়েছে, একজন ভোটার সে ইভিএম এ আঙ্গুলে ছাপ দিতে গিয়ে বারবার তার আসছে রেজাল্ট কি যে তার ভোট দেওয়া হয়ে গেছে, অথচ তার আঙ্গুলে কোনো কালির ছাপ নেই, সে ভোট দিতেই যায়। প্রমাণ হয়েছে যে বাংলাদেশে যে নির্বাচন কমিশনের ব্যাপারে যে বিশিষ্ট নাগরিকরা যে অভিযোগগুলো করেছেন এগুলো সত্য এবং এগুলো তদন্ত হওয়া দরকার। জি, আপনার কাছে আমি একটু পরে আবারও আসছি, আর অনেকগুলো প্রসঙ্গ তৈরি হবে, আর অনেক প্রশ্ন তৈরি হবে। শামীম হায়দার পাটোয়ারির কাছে একটু আসতে চাই আমরা আপনার কাছ থেকে, আসলে এই 30শে ডিসেম্বরের নির্বাচনের ব্যাখ্যা কি, এবং তার পরবর্তীকালে যে কথাগুলো বললেন হারুন রশিদ এমপি, তার কথার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করছেন না ঐক্যমত পোষণ করছেন, এবং আপনার ব্যক্তিগত মতামত কি আছে? শামীম হায়দার পাটোয়ারি। জি ধন্যবাদ। আমি আমার নির্বাচনী এলাকায় আছি, এখানে কারেন্টও চলে গেছে, নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখুন, আমি এটাকে আমি খুব একটু বিমোহিত হয়েছি, আমি একটু ব্যথিত হয়েছি যে আজকের এই দিনটা বিএনপি একটা দিবস পালন করছে, আবার আওয়ামী লীগ কাউন্টার একটা দিবস পালন করছে। এইটা দেশের বিরাজমান অসহ্য সমস্যা, রোহিঙ্গা সমস্যা আছে, আমাদের কনকনে শীতে মানুষের শীতবস্ত্রের সমস্যা আছে, করোনা, বন্যা, নদী ভাঙ্গন, পয়েন্ট পলিসি, তার সাথে এই ধরনের ইলেকশন নিয়ে পাল্টাপাল্টি প্রোগ্রাম। আমার ব্যক্তিগত বিমত, দুজন রাজনীতিবিদ এখানে অনেক বিচক্ষণ, আমার থেকে অনেক সিনিয়র, দুটি রাজনৈতিক দলও আমাদের জাতীয় পার্টি থেকে সিনিয়র। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়ে দুটি দলই কিছুটা ইনম্যাচুর অ্যাটিটিউড করছেন। কারণ বাংলাদেশে 11টি ভোট হয়েছে, 11টি ভোটে যারা জয়লাভ করেছে পার্লামেন্ট ইলেকশন, তারা সবাই কি 11টা বিজয় দিবস পালন করবে? আবার 11টা ভোট যারা পরাজিত হয়েছে তারা সবাই কি 11টা গণতন্ত্র পরাজয় দিবস পালন করবে? প্রত্যেকটি ভোটই কম বেশি বিতর্কিত। 73 নির্বাচনে অবশ্যম্ভাবী আওয়ামী লীগ জয়লাভ করতো, সরকার গঠন করতো, কোনো সন্দেহ নাই, কিন্তু কয়েকটি আসন বিতর্কিত ছিল। তার মধ্যে একটা হচ্ছে খন্দকার মোস্তাকের আসন। খন্দকার মোস্তাকের আসনে হেলিকপ্টারে করে ভোট বাক্স নিয়ে এসে ঢাকায় ভোট গণনা করে, খুব সম্ভবত আমি নামটা ভুলে গেছি, অধ্যাপক মুজাফফর আহমেদকে খুব সম্ভবত হারিয়ে দেওয়া হয়, এটা ছিল। জি, ভুলে গেছি নামটা। আবার জিয়াউর রহমানের আমলে একটা বই আছে, ডিসি জিয়াউদ্দিন আহমেদ, উনি জিয়াউর রহমানের হত্যার সময় চিটাগাঙ্গে ডিসি ছিলেন, অসাধারণ একটা বই, দ্য অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড আফটারমাথ। একজন ব্যুরোক্রেসি কিভাবে একটা ক্রাইসিস সিচুয়েশনে তার নিউট্রালিটি রেখে কিভাবে রাষ্ট্রীয় স্বার্থ তার দায়িত্বটা পালন করে, এই বইটা সবার পড়া উচিত। এবং সমস্ত ডিসিরা, সমস্ত আমলারা এখান থেকে অনেক শিক্ষণীয় আছে। তিনিও সেখানে বলেছেন যে নির্বাচনে কিভাবে জিয়াউর রহমানের আমলে হ্যানা ভোটে তাদেরকে টাকা দেওয়া হতো ভোট কাস্টিং বাড়ানোর জন্য। এরকম অসংখ্য ভোটই আছে। 5 জনের ইলেকশন নিয়েও আপনি অভিযোগ করতে পারেন, 2008 নিয়ে অভিযোগ করতে পারেন, 2001 নিয়ে অভিযোগ করতে পারেন। 2001 তো আমরা সবাই নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগ আসছে, হঠাৎ করে দেখলাম যে না, সবকিছু উল্টে গেল। অভিযোগ আছে 2001 সালে মাইনরিটি কমিউনিটির ভোটকে ভয় দেখানো হয়েছিল, এটা অভিযোগ আছে। 91 সালে আওয়ামী লীগের বিজয় আমরা সবাই নিশ্চিত ভেবেছিলাম। আমি তখন ক্লাস 4-এ পড়ি, আমার পলিটিক্যাল জ্ঞান তখন হয়নি। তো হঠাৎ করে দেখা করো না বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে কারণ বিএনপির প্রার্থীদের মধ্যে অনেক এলিট, এলিটিস্ট এবং অনেক শিল্পপতি, ধনবান ব্যক্তি ছিল যারা অনেক ভোটকে ম্যানিপুলেট করতে পেরেছে। সব ভোটই বিতর্কিত, কোনো ভোটই বিতর্কের ঊর্ধ্বে না। ভোট হওয়া, ভোট না হওয়া, ভোট না হলে কি হতো? ভোট না হলে এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আসার চান্স ছিল, এর আগেও ঘটেছে। ভোট পিছিয়ে দেয়া, ভোট না হওয়া, ভোটকে বানচাল করা, এগুলোতে এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আসার সুযোগ হয়। এখন বলতে পারেন আমাদের সংবিধানে আর্টিকেল 7-এর একটা ধারা অনুচ্ছেদ এসেছে যে কেউ এখন সংবিধান ভায়োলেট করে আসতে পারবে না, কিন্তু আসলে যে আসবে সে সংবিধান অ্যামেন্ডমেন্ট করেই আসবে, ওটা কোনো প্রোটেকশন না। আমি এটাকে এভাবে দেখি যে দেশের অসংখ্য সমস্যার মধ্যে এই আর একটা দ্বন্দ্ব নিয়ে আসার কোনো সমস্যা নেই, প্রয়োজন নেই। এটা নিয়ে টকশো হতে পারে, এটা নিয়ে একটা প্রেস ব্রিফিংস বিএনপি দিতে পারে, আওয়ামী লীগ দিতে পারে, কিন্তু এটাকে একদম দিবস হিসাবে পালন করা, গণতন্ত্র হত্যা, গণতন্ত্র জাতীয় পার্টি আসলে এই দিনটিকে আসলে কোনো ব্যাখ্যার মধ্যে আনতে চায় কিনা বা কোনো আখ্যা দিতে চায় কিনা? আমার জানা মতে আজকে এই বিষয়ে আমাদের পার্টি অফিসে কোনো প্রোগ্রাম নাই। তবে আমার এলাকার নেতাকর্মীরা আজকে আমাকে অনেকে অভিনন্দন জানাচ্ছেন, কারণ আজকে আমার 2 বছর হলো বিজয়ের সেকেন্ড টাইম এমপি হওয়ার। আমি প্রথমবার নৌকাকে হারিয়েই এমপি হয়েছিলাম, পরের বার মহাজোটে। সো এই সেকেন্ড টাইম এমপি হওয়ার 2 বছর হলো। আমার এলাকার নেতাকর্মীরা স্থানীয়ভাবে আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমরা জাতীয়ভাবে খুব সম্ভবত এই বিষয়ে কোনো প্রোগ্রাম। আর নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আসলে আপনার দলের পক্ষ থেকে কি মূল্যায়ন আছে শামীম হায়দার পাটোয়ারি? নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকা।
অবশ্যই নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশে এখন অসংখ্য বিষয়ে আমূল পরিবর্তন প্রয়োজন। সুশাসনের অভাব আছে। আমাদের এখানে ৫,৭২,০০০ কোটি টাকার বাজেট, কিন্তু আমাদের এলাকায় কনকনে শীতে মানুষ কম্বল পাচ্ছে না। গভর্নমেন্ট থেকে অল্প কিছু কম্বল দেওয়া হচ্ছে, আমরা ব্যক্তিগত অর্থে দিচ্ছি। আমরা এমপি হিসেবে যে বেতন পাই তার ৫ গুণ টাকা আমাদের এলাকায় খরচ করতে হয়। জি। এটা তো একটা বিশাল ব্যত্যয়। কেন করতে হবে? আমরা এমপি হওয়ার পরে কেন আমাদের ব্যক্তিগত অর্থে খরচ করতে হবে? কারণ একটা আমলাতান্ত্রিক প্রভাব বেড়ে গেছে। ইলেকশনের মান নেমে গেছে, এটা সন্দেহ করার, এটা আমি কোনো দ্বিমত করব না। ইলেকশনের মান নেমে যাওয়ার কারণে আমলাদের দাম বেড়ে গেছে, আমলাদের গুরুত্ব বেড়ে গেছে। এবং জিএম কাদের খুব রিসেন্টলি বলেছে রাজনীতির বল এখনো রাজনীতিবিদদের হাতে নেই, জি। এখন আমলাদের ক্ষমতা। প্রথমেই বলেছিলেন যে রাজনীতি কি হচ্ছে, আমি খুব দ্যাটটিন কন্ট্রি বলছি, রাজনীতি এই মুহূর্তে নাই। রাজনীতি এই মুহূর্তে অলমোস্ট বিলীন হয়ে যাচ্ছে। এবং এইভাবে যদি দেশ চলে, সামনের নির্বাচনে যেটুকু রাজনীতিবিদ আছে সেটুকু বিলীন হয়ে যেতে পারে। জি, শামীম পাটোয়ারি, আপনার কাছে আমি আসি একটু পরে, আবারও আপনার বক্তব্যটা আমি একটু পরে আবারও নিচ্ছি আপনার কাছে। আমি এস এম কামাল হোসেনের কাছে আসতে চাই। আসলে অনেকগুলো প্রসঙ্গে কথা হয়েছে। আপনি গণতন্ত্র বিজয় দিবস উদযাপন করছেন এবং তার পাশাপাশি আজকে হত্যা দিবস উদযাপন করছে বা পালন করছে বিএনপি। সেই জায়গা নিয়ে কামাল হোসেন আপনার কি বক্তব্য আছে এবং অনেকগুলো মন্তব্য এখানে এসেছে, তার প্রেক্ষাপটে আপনি কি বলতে চান? ধন্যবাদ দুইজন বিজ্ঞ আলোচককে, ধন্যবাদ দুইজনই। এই মহান জাতীয় সংসদের সদস্য, সংসদ সদস্য যদি নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি বলেন আজকে গণতন্ত্রের হত্যা দিবস, ওনার তো উচিত ছিল আগে রিজাইন করে দেয়া। তারপরে বলতো যে এই সংসদ অবৈধ, এই সংসদ আমি এই নির্বাচন মানি না, এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, এই নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। যদি উনি এটা করতেন তাহলে, এবং উনি বললেন যে জবাবদিহিতা, সুশাসন, এই উনরা কতজন সংসদ সদস্য এই পার্লামেন্টে, তার ভিতরে দুইজন যে তির্যক ভাষায় বক্তৃতা দেয়, দুইজন তির্যক ভাষায় বক্তৃতা দেয়, সেইটা অন্য কোন পার্লামেন্টে এরকম বক্তব্য দিতে পারছেন কিনা আমার সন্দেহ। কারণ হারুন সাহেব বললেন উনি পাঁচবারই উনি জিতেছেন, আমি জানি। এবং উনি যে পার্লামেন্টে ছিলেন সেই পার্লামেন্টেই আমাদের এক ছোট বোন, আজকে সে মারা গিয়েছেন, বাপ্পি, সে যখন কথা বলতেছিল বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে, তখন একজন পুরুষ এমপি একজন মহিলা এমপি তাকে মারার জন্য তার দিকে তাড়িয়ে গিয়েছে। সেই রকম পার্লামেন্ট তো ছিল, কিন্তু আজকে এই পার্লামেন্টে কথা বলার অধিকার আছে। এই পার্লামেন্ট জবাবদিহিতার বিষয় আছে, যার ফলে আমরা মনে করি যে গণতন্ত্রের ধরনের হত্যা হয়েছে কবে? 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সেদিনকে সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা আসার পর গণতন্ত্র হত্যা হয়েছে। মানুষের ভোটের অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। রাতের বেলা কারফিউ দিয়ে, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে। আমার ভাই পাটোয়ারি সাহেব বলেন হা না ভোট করে কিভাবে ভোট নেওয়া হয়েছে দেখেছেন। এবং আপনারা জানেন যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি নির্বাচন করেন তখন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মুক্তিবাহিনীর প্রধান জেনারেল উসমানী সাহেব ও রাষ্ট্রপতি ইলেকশন করছিলেন। আপনি জানেন সেদিন কেরানীগঞ্জে 4:45টার ভিতরে রেজাল্ট ঘোষণা করেছে এবং জেনারেল উসমানী সাহেব উনি 0 ভোট পেয়েছিলেন। অর্থাৎ গণতন্ত্র কখন হত্যা হয়েছে এটা আপনারা জানেন। তারপরও সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা 91 সালে, সেদিন এই লড়াইয়ের একজন সাথীও ছিলেন হারুন সাহেব, ছাত্র নেতা ছিলেন, প্রথম সারির নেতা ছিলেন, ডক্টর মিলন মুনির জেহাদের রক্তের ভিতরে আমরা সামরিক শাসকদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই গণতন্ত্র আমার ভাই পাটোয়ারি হিসেবে 91 নির্বাচনে সেই নির্বাহ প্রশ্নবিদ্ধ হয়েছে। 91 নির্বাচনের মধ্যে দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন তারা কিন্তু গণতন্ত্রকে ধারাবাহিকতা বজায় রাখেনি, বরং সামরিক শাসকরা যে স্টাইলে নির্বাচন করতেন, 10টা হুন্ডা 20টা গুন্ডা টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরে বাক্স ঢুকানো, আমার কথা, এই কাজটা কিন্তু শুরু করেছিলেন বিএনপি 90 সালে সামরিক শাসকদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই করার মধ্যে দিয়ে জয়লাভ করার মধ্যে। কিন্তু তারা সেদিন গণতন্ত্রের পিছনে শ্রমিকাঘাত করেছিল। 30শে ডিসেম্বরের নির্বাচন আমি যদি বলি যে এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের ত্রুটি ছিল, জায়গায় কারচুপ হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু এর জন্য দায়ী কি সরকারি দল একা না বিরোধী দলও দায়ী? হারুন সাহেব বললেন তার নির্বাচনী এলাকায় সে 60,000 ভোটের ব্যবধানে
এটি কি বাংলাদেশের বাইরে একটা যে জেলা চাঁপাইনবাবগঞ্জ তার নির্বাচনী এলাকা? নিশ্চয়ই বাংলাদেশের ভিতর। তাহলে বাংলাদেশের ভিতর যদি হয়ে থাকে 300 আসনের ভিতর যদি হয়ে থাকলে 300 আসনের একটি আসনে বিএনপির প্রার্থী 60,000 ভোটের ব্যবধানে জিতেছেন, সেইখানে যদি আমরা পুলিশকে, ডিসি, প্রশাসনকে ব্যবহার করতে পারি, তাহলে ওইখানে ব্যবহার করতে পারলাম না কেন? অর্থাৎ হারুন সাহেব সেখানে তার নেতা কর্মীদের নিয়ে শত প্রতিকূলতার মধ্যে দিয়ে দাঁড়িয়েছিল ভোট কেন্দ্রে। তার মানে বিএনপি মাঠে ছিল না জন্যই বিএনপি অনেক জায়গায় কোণঠাসা হয়েছে। কামাল হোসেন, আমি আপনার একটা উদাহরণ দিই, আমি একটি উদাহরণ দিই। একটি ভোট কেন্দ্রে যদি প্রতিপক্ষ না থাকে, যদি এক পক্ষ থাকে, তাহলে সেখানে কিছু অনিয়ম হবে, হবেই অনিয়ম। আমরা তো কেউ বিদেশের তো আসি না, বাংলাদেশের নাগরিক, সেই কিছু অনিয়ম হতে পারে। আমি আর একটা কথা বলি, আজকে দেখেন এই 30শে ডিসেম্বরের নির্বাচন হয়েছিল বলেই জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিদায় আজকে কিন্তু যে মানুষের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, আজকে মেট্রো রেল হচ্ছে। কামাল হোসেন, আমরা এই প্রসঙ্গে আসবো একটু পরে, আমি আসবো, কারণ আমাদের আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলো আসবে। হারুন রশিদ এমপি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে উনি তো বলেছেন যে আসলে নেতাকর্মীরা মাঠে থাকলে আপনার মতো করে হয়তো বা তারা নির্বাচন ব্যবস্থাকে ঠিক করতে পারতেন, কিন্তু বিএনপি তো অনেক জায়গায় মাঠে ছিল না। আপনারা বলছেন যে আসলে মামলা হামলা, রাজনীতিতে একটু তো বাস্তবতা, আপনারা কেন ছিলেন না বা কেন থাকতে পারেন না মাঠে? হারুন রশিদ এমপি, আসলে এই ধরনের প্রশ্ন করার কোনো, এটা একেবারে অবান্তর প্রশ্ন। আমি আপনাকে এই বিষয়ে বলতে চাই যে আমরা যারা এখানে তিনজন আলোচক, তিনজনেই কিন্তু শিক্ষিত। একটি বিষয় আছে শিক্ষিত এবং সুশিক্ষিত। আমরা উচ্চ পর্যায় থেকে যারা লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, যে কোনো জায়গা থেকে আমরা যারা উচ্চশিক্ষা অর্জন করছি, তারা কিন্তু সকলেই সুশিক্ষিত নয়। সুশিক্ষিত তাদেরকেই আমি বলবো যাদের মধ্যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ, বিবেক, এই সমস্ত উপাদান বিদ্যমান রয়েছে। আজকে আপনি যদি কালোকে কালো না বলেন, আমি আপনাকে কালো বলাতে পারবো না। আপনি যদি সাদাকে সাদা না বলেন, আমি আপনাকে সাদা বলাতে পারবো না। আপনি যদি সূর্য পূর্ব দিকে উঠেছে, আপনি যদি বলেন যে না, কই সূর্য তো আমি দেখিনি পূর্ব দিকে উঠেছে, তাহলে কিন্তু আপনার সাথে আর তর্ক করা হবে, আপনার সাথে যুক্তি তর্ক দিয়ে আপনাকে কোনো অবস্থাতেই সব আলোচনা অর্থহীন হবে। আমার কথাটা হচ্ছে যে 2018 সালের নির্বাচনে আমি আপনাকে শুরুতেই বলেছি যে আজকে এই যে আলোচনার বিষয়বস্তু করেছেন, আপনি সেই সময়ের জাতীয় পত্রপত্রিকার প্রচ্ছদটা নিয়ে আসতেন, আপনি সেই সময় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার প্রচ্ছদটা নিয়ে আসতেন, নিয়ে আলোচনা নিয়ে আসতেন। আজকে কি আমি আমার জায়গা থেকে এই কথা বলছি? আজকে 2018 সালের নির্বাচন, 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে গেছে রাত্রিবেলা, এটা কি অসত্য? এই 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 তথ্যগুলো কি মিথ্যা? তৎকালীন সময়ের সমস্ত পত্র পত্রিকায় যে নিউজ, আপনার তৎকালীন সময় পুলিশ হেডকোয়ার্টার থেকে, পুলিশের সদর দপ্তর থেকে আপনার প্রত্যেক জেলায় এসপিদেরকে চিঠি দেওয়া হয়েছে যে আপনারা কৌশলে এই নির্বাচন সম্পূর্ণ করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা এই পত্রগুলো কি অসত্য? আজকে যখন আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এমন কোন জাতিসংঘ থেকে শুরু করে এমন কোন আপনার সংস্থা নাই যে এই নির্বাচনকে আপনার প্রশ্নবিদ্ধ বা অগ্রহণযোগ্য বলে নাই। আজকে 2 বছর পর আজকে আলোচনাগুলো আমরা কেন করছি? জনগণ কি ভুলে গেছে আপনার 2 বছর আগে? আজকে আপনার এই নির্বাচনের ধারাবাহিকতা হিসাবে আজকে গতকালকে যে নির্বাচনগুলো হয়েছে, আজকে আপনি গতকালকের পত্রিকার প্রতিবেদনটা পড়েন, সেখানেও বলছে যে আপনার পৌর নির্বাচন সেই ধারায় বজায় থাকবে। আপনার অন্যান্য পত্রিকা বলছে সমস্ত কেন্দ্র আওয়ামী লীগের দখলে। এই আজকে আমরা কেন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি? কেন নির্বাচনের সময় সকল দলের সমান সুযোগের কথা বলি? আজকে কেন আমরা তত্ত্বাবধায়ক আওয়ামী লীগের চারিত্রিক যে বৈশিষ্ট্য, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এক ধরনের তাদের চরিত্র, যখন তারা বিরোধী দলে থাকে তখন তাদের এক ধরনের। এই প্রসঙ্গে আমরা একটু কামাল হোসেনের বক্তব্যে একটা মন্তব্য নিতে চাই। আসলে ওনার প্রেক্ষাপটে আপনি কি বলতে চান কামাল হোসেন? এইজন্য আমি আপনাকে আমি বলি আপনারে, আমি এইজন্য আমি শেষ করে দিচ্ছি। হারুন সাহেব যেটা বলছেন যে সাদারে সাদা, কালোরে কালা বলা উচিত, আমি একমত। এই কথা যদি হারুন সাহেব বলতে যে সাদারে সাদা, আমি তো স্বীকার করলাম এই নির্বাচনে ত্রুটি হয়েছে। এই নির্বাচনে হারুন সাহেব যেমন তার নির্বাচন এলাকায় নেতাকর্মীদের মাঠে থাকছেন, অন্য জায়গায় মাঠে থাকতে পারে নাই, সেইখানে এক পক্ষ যখন দেখেছে প্রতিপক্ষ নাই, সেখানে কিছু অনিয়ম হয়েছে, আমি অস্বীকার করি। কিন্তু আগের রাতে ভোট হয়েছে, কথাটা বারবারই বলা হয়, সেটাই আপনারা অস্বীকার করতে পারেন কিনা? আগের রাতে ভোট হয়েছে, কারণ নির্বাচনের দিন সকাল 11টায় ওনাদের মহাসচিব ঠাকুরগাঁ থেকে বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। আগের রাতে ভোট হয়েছে কিনা ওনারা বলতে পারে না, হইতে পারে। আমি তার আগের রাতে পাহারা দেনি, আমি এটা জানি না, হইতে পারে কিছু ত্রুটি তো হয়েছে, আমি অস্বীকার করি। হারুন সাহেব যদি বল যে আমরা ও পারি নেই,
উনি সিটি মেয়র ইলেকশনের কথা বললেন, বলেন তো কোথাও রক্তপাত হয়েছে, কোথাও সংঘাত হয়েছে? এখন যদি আমার কথা শেষ, শক্তিশালী উনাদের আমলে মেয়র হানিফের 7 জন, ওই কথা যদি বলতেন যে আমরা পারি নাই, কারণ সিটি কর্পোরেশন নির্বাচনের 7 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছিল উনাদের দলের নেতা কর্মীরা। উনাদের আমলে আজকের প্রধানমন্ত্রী উনি ধানমন্ডিতে উপনির্বাচনে গিয়েছিলেন 91 সালে, উনারা যখন ক্ষমতায় ছিলেন, গাড়ির থেকে নামলেন, যুব দলের একজন কর্মী আজকের প্রধানমন্ত্রী সেদিনকে বিরোধী দলের নেত্রীকে লক্ষ্য করে গুলি করলেন। উনাদের আমলে উনাদের নেতা ফালু সাহেবকে টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দেওয়া হলো। উনাদের আমলে উনাদের নেতা মেজর মান্নান সাহেব, তিনি যখন উনাদের দল থেকে চলে গেলেন, তখন ফালু সাহেবের এগেনস্টে নির্বাচন করেছিল। উনি বলছেন মাগরুর নির্বাচনকে হার মানিয়েছেন, অর্থাৎ মাগরুতে ব্যালট টেবিলে রেখে সিল মেরে বাক্স ঢুকানো ছিল সেটা মানে। উনাদের আমলে 96 সালে নির্বাচনটা কেমন হয়েছে এটা সবাই জানে। মানে বাংলাদেশের নির্বাচনটা আসলে ভালো হচ্ছে না, এটা সবার মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ব্যাপারটি। হ্যাঁ, এই নির্বাচনটা খারাপ হয়েছে। আমি বলছি যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে নামলে বিরোধী দলেরও ভূমিকা থাকে। আজকে আমি তো বলি যে আজকে কোথাও সংঘাত হচ্ছে, আজকে কোথাও সংঘর্ষ হচ্ছে, রক্তপাত হচ্ছে। হ্যাঁ, শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে, এখন বিএনপির পায়ের তলায় মাটি না, বিএনপির প্রার্থীরা যদি মাঠে না থাকে, হারুন সাহেবের মতো এই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে আসবো কামাল ভাই, আপনার কাছে আমি আসবো একটু পরে আবার এই প্রসঙ্গ নিয়ে। এই প্রসঙ্গ আমরা শামীম হায়দার পাটোয়ারির কাছে অল্প একটু জানতে চাই বিরতি নেওয়ার আগে, বিরতির পরে আপনার কাছে আমি আবারও আসবো। এই যে আলোচনাটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা নিয়ে, এই ব্যবস্থা নিয়ে আলোচনা তো প্রতিদিনই আমাদের করতে হচ্ছে। এই ব্যবস্থা কি আমরা পরিবর্তন করতে পারি না, বা সংস্কারের কোনো জায়গা আছে কিনা এখানে আমাদের? শামীম হায়দার পাটোয়ারি। অবশ্যই আছে, অনেকগুলো প্রপোজাল তো এর মধ্যে আছেই। একটা হচ্ছে প্রার্থীদের নির্বাচনের খরচ রাষ্ট্র দেবে, পোস্টার রাষ্ট্র ছাপিয়ে দিবে, বিলবোর্ড রাষ্ট্র ছাপিয়ে দিবে, সবাইকে সমানভাবে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেবে। আর নির্বাচন কমিশন ভোটারদেরকে নিয়ে আসার জন্য ক্যারিং কস্ট দিবে। সিসি ক্যামেরা থাকবে নির্বাচন কেন্দ্রের ভিতরে, বাইরে, সব জায়গায়। আমি এখন যেটা ফিল করি, এটা হচ্ছে নির্বাচন কমিশনের নিজস্ব সক্ষমতা অনেক বেশি বাড়াতে হবে। এটা ছাড়া নির্বাচন কমিশন পুরোপুরি ডিসি, এসপি, টিওনো এনাদের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, ওসি, এবং এনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারেন কারা সরকার গঠন করবেন এবং স্বাভাবিকভাবেই তারা সেদিকেই সাপোর্ট দিয়ে থাকেন। এটা আমলাতান্ত্রিকের নেচার, সারা পৃথিবীতেই তাই। তো যখন নির্বাচন কমিশনের নিজস্ব সক্ষমতা বাড়বে, তখন এই জিনিসগুলো কমবে। যেমন আমি যে ভোটটা জয়লাভ করেছিলাম উপনির্বাচনে এক্সেপশনালি, ওখানে বেশিরভাগ প্রিজাইডিং অফিসার ছিল ব্যাংক কর্মকর্তা। আপনি যখন ব্যাংক কর্মকর্তা বা নিউট্রাল লোকজনকে নেবেন, তখন সেখানে একটু ফেয়ারনেস আসবে। আর আমরা জাতীয় পার্টি থেকে বলছি নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসা উচিত। তাহলে দেশের সকল স্টেক হোল্ডার, সকল রাজনৈতিক দলের একটা দুটো হলেও রিপ্রেজেন্টেশন। আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির পরে আসি আমরা এখান থেকে আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন, বিরতি নিয়ে ফিরে এসে এই প্রসঙ্গের বাকি আলোচনা। আমরা এক ছোট্ট বিরতি নিচ্ছি আমরা আপনাদের সঙ্গে থাকার জন্য। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আমি ছিলাম আশিকুর রহমান শ্রাবণ, আপনাদের সঙ্গে আছি আমি। কথা বলছি ভোটের রাজনীতি প্রসঙ্গ নিয়ে। আমরা শামীম হায়দার পাটোয়ারি আপনাকে যে আলোচনা শেষ করেছিলাম বিরতির আগে, আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো আসলে আমাদের এই যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে সংকটটি তৈরি হয়েছে, এই সংকট কি আমাদের পরবর্তীকালে প্রত্যেক নির্বাচনী কাঠামো বা নির্বাচনী ব্যবস্থা, আমার নির্বাচন হলেই এটা নিয়ে কথা হয়, এটি কি আসলে জনগণের মধ্যে কি ধরনের প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? আপনারা তো জনগণের ভোটে নির্বাচিত এমপি, কি মনে করে জনগণ আসলে ভোটের রাজনীতি নিয়ে? প্রভাবটি পড়েছে, জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না। এটা একটা সার্বজনীন বিগ ক্রাইসিস, যেটা নির্বাচন কমিশনের কমপ্লিট ফেইলিওর। কিন্তু নির্বাচন কমিশন কখনো এটাকে একসেপ্ট করে না। নির্বাচন কমিশন খোলামেলাই বলে ভোট কেন্দ্রে ভোটার না যাওয়া, কম যাওয়া, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তারা বলে এটা, জি, এটা তারা বলে, কিন্তু এটা আমি কখনোই মনে করি না। কারণ ভোটার এবং প্রার্থী হচ্ছে নির্বাচন কমিশনের দুটো স্টেক হোল্ডার। এই দুটোকে কেন্দ্র করে তাদের সার্বিক কার্যক্রম। এখন আমি একটি টকশো দিয়ে বলেছিলাম, যখন ভোটাররা অনেক বেশি ভোট কেন্দ্রে যাবে না, তখন স্বাভাবিকভাবেই রাজনীতিবিদের গুরুত্ব কমে যাবে। রাজনীতিবিদের গুরুত্ব কমে গেলে রাজনৈতিক দলের গুরুত্ব কমে যাবে, এবং বৃহৎ রাজনৈতিক দল হিসাবে, সর্ববৃহৎ সুপ্রাচীন এবং অসংখ্য আন্দোলনের সূতিকাঘাত দল হিসাবে আওয়ামী লীগ এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল আছে, ছিল, আশা করি থাকবে।
এখন নির্বাচন ব্যবস্থা ভেঙে যাওয়ার ফলে যে প্রবলেমটা হচ্ছে, আওয়ামী লীগ নিজেও তাদের বিভিন্ন জায়গায় ভালো প্রার্থীকে দিচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে নৌকা দিলেই জয়লাভ করবে, এবং সে কারণে আমার মনে হচ্ছে, এটা আমি বলা উচিত, আওয়ামী লীগের ভিতরে একটা আভ্যন্তরীণ আমলাতান্ত্রিক সৃষ্টি হয়ে গেছে পলিটিক্যালি, এবং সেখানে একটা বিশেষ সার্কেলের মাধ্যমে নমিনেশন নিয়ে আসলে নৌকা মার্কা পেলে জ্যাকপট লেগে যাচ্ছে, কেউ মেয়র হচ্ছেন, কেউ চেয়ারম্যান হচ্ছেন, কেউ উপজেলা চেয়ারম্যান। নমিনেশন পাওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ভোটটি চ্যালেঞ্জ নয়, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। আগে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ বা সব দলেরই সবচেয়ে স্ট্রং সবচেয়ে ক্রাইটেরিয়া ছিল উইনেবিলিটি অফ দ্য প্রার্থী, পপুলারিটি। প্রার্থীর পপুলারিটি ছিল বেস্ট, সবচেয়ে মেইন ক্রাইটেরিয়া। প্রার্থীর কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা, প্রার্থীর লোকাল ইমেজ কি, তার কর্মী বাহিনী আছে কিনা। কারণ ভোট একটা যুদ্ধ, ভোট করতে গেলে আপনাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, ফোর্থ লাইন অফ ডিফেন্স, ফার্স্ট সেট অফ পোলিং এজেন্ট, সেকেন্ড সেট অফ পোলিং এজেন্ট, থার্ড সেট অফ পোলিং এজেন্ট, এগুলো রাখতে হয়। যে আমি শেষ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার দেশের ক্ষতি হচ্ছে। দেশে এমন অনেক লোক নির্বাচিত হচ্ছে যাদের নির্বাচিত হওয়া উচিত না অ্যাজ এ হোল। সেই জন্য অবশ্যই সকল দলের একটা কনসেনসাস নিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে কিছুটা হলেও পরিবর্তন করা প্রয়োজন, যেন ভালো লোকগুলো নির্বাচনে আগ্রহী হয় এবং রাজনৈতিক দলগুলো মনে করে সৎ, যোগ্য, ক্যাপাবল, পরিশ্রমী ভালো লোক ছাড়া অন্য কাউকে নমিনেশন দিলে সে হেরে যাবে। আরেকটা কথা আমি বারবারই বলবো, বিশেষ করে দিচ্ছি এক লাইনেই, নির্বাচন কমিশনের দক্ষতা তখনই প্রমাণ হবে যখন সরকারি দল হারবে। সরকারি দল জিততে পারে, এটার 99% নিদর্শন সৃষ্টি হয়ে গেছে। এখন হারার নিদর্শন আমাদের প্রয়োজন, দেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, নির্বাচন কমিশনের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। জি, আপনার কাছে আমি আসছি একটু পরে। আবার আমরা একটু এস এম কামাল হোসেন আপনার কাছে একটু আসতে চাই। যে কথাটি আসলে বারবারই বলা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা, সেটি নিয়ে শুধুমাত্র সরকারি দলের পক্ষ ছাড়া বাকি সব দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সেটি আপনি মনে করেন কিনা সেটি একটি ব্যাপার। আরেকটি বিষয় বলা হচ্ছে আসলে বর্তমানে রাজনৈতিক কাঠামোতে রাজনীতি আর রাজনীতিবিদের হাতে নেই, এটি আমলাতান্ত্রিক নির্ভরতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সেটি আমাদের জন্য কতটুকু শুভ হচ্ছে? আপনি বক্তব্যের সঙ্গে একমত হলে বলবেন, না হলেও আপনি আপনার ব্যাখ্যা দেবেন। আমি এই বক্তব্যের সাথে একমত না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতি যে বিরাজনীতিকরণ হয়েছে এটা আমি অস্বীকার করি না, কিছুটা হয়েছে। এবং এটা সবাই, যে আমার ভাই সাদারে সাদা কালোরে কালো যে বলে না, সবাই যদি স্বীকার করে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সামরিক শাসকরা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল তাদের মধ্যে দিয়ে এই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে শুরু হওয়ার মধ্যে দিয়ে এখন যারা রাজনীতিবিদরা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এই সময় কিছু কিছু লোক, সুবিধাবাদী লোক, রাজনীতির ছত্রছায়ায় তারা বিদ্যর্পে ঘুরে বেড়াচ্ছেন, আমি অস্বীকার করি না। পাটোয়ারি সাহেব যেটা বললেন যে আওয়ামী লীগের মনোনয়ন, আমি এই ইদানিং কিছু উপনির্বাচন হয়েছে, আমি মনে করি যারা তলে দুঃসময়ের লোক, মুক্তিযোদ্ধা ছিল এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল, সজ্জন ব্যক্তি, তাদের নামে কোনো কমপ্লেন নেই, তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে। ওনার সাথে আমি একমত যে একটি নির্বাচনে পার হইতে হলে দলের সাংগঠনিক ক্ষমতা লাগবে, দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের সাংগঠনিক ভিত্তিটা থাকতে হবে। এবং আমরা মনে করি আমাদের দলের নেত্রী, জননেত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রতীক হচ্ছে নৌকা। নৌকা, জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এবং আমাদের দল ঐক্যবদ্ধ এবং প্রার্থীর গ্রহণযোগ্যতা, এই চারটে জিনিসের সমন্বয় ঘটিয়েই আমরা নির্বাচনে পার হতে চাই। যেটা বললেন যে সরকারি দলের হারতে হবে, সরকারি দল হারলেই নির্বাচন সুষ্ঠু হবে, এটা হয় না। পাটোয়ারি সাহেবরা যে একটা পাটোয়ারি সাহেব যে পার্টির থেকে এমপি হয়েছে, সেই দলেরও যিনি প্রধান ছিলেন এরশাদ সাহেব 86 সালে নির্বাচন করেছিলেন। আপনারা জানেন সেদিন আওয়ামী লীগ প্রায় বিজয় পাচ্ছে, তখন 2 দিন ভোট বন্ধ ছিল। বাংলাদেশে কোনো নির্বাচনই কেউ বলে না সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং 2008 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও বিএনপি বলে যে ষড়যন্ত্রের নির্বাচন। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে আমি জিতলে নির্বাচন ভালো, আমি হারলে নির্বাচন খারাপ। এই নীতি থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের সকলকে যা মনে মনে, মানে আমরা যদি সকলেই আন্তরিক হই, আমরা যদি সততা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে নির্বাচনকে আমি জিতলে নির্বাচন সুষ্ঠু হবে, আমি হারলে নির্বাচন মানে নিরপেক্ষ হবে না, নির্বাচনে কারচুপি, এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে
আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কেন মানুষ যায়, এই পৌরসভা ইলেকশনে কিন্তু মানুষের পার্টিসিপেট অনেক বেশি, কিন্তু পার্লামেন্ট ইলেকশনে কেন যায় না? পার্লামেন্ট ইলেকশনে যায় না হচ্ছে ধরেন শক্তিশালী প্রতিপক্ষ থাকে না, তারপরে নির্বাচনের কোনো কোনো কারণে নির্বাচনের প্রতি মানুষ অনীহা প্রকাশ করে। আবার কিছু কিছু জায়গায় নির্বাচনে মানুষ অংশগ্রহণ, এখানে যেটা পাটোয়ারি সাহেব বলছিলেন যে ভোটারদেরকে বাড়ির থেকে আনতে হবে। আগে যেমন প্রার্থী তার লোকজন বাড়ি বাড়ি ভ্যান রিক্সা পাঠিয়ে দিয়ে ভোটারদের বাড়ি ভোট কেন্দ্রে নিয়ে আসতেন, আর এখন আমরা সেই ভোট কেন্দ্রে নিয়ে আসতেন আগের থেকে, কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে রিক্সা যাইতো, ভ্যান যাইতো, 100-150 ভ্যান রিক্সা ঠিক করে দিত। জি কামাল হোসেন, আপনার কাছে আমি আসছি একটু পরে, আপনার শেষ বাক্যটি শুনি, তারপর আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও। আমি একটু হারুন রশিদ এমপির কাছে আসতে চাই। আসলে অনেকগুলো প্রসঙ্গ এখানে কথা হয়েছে, যে কথাটি এখন সবচেয়ে বেশি উচ্চারিত, দেশে এক ধরনের গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে চলছে, সেটি আপনারা বলছেন এবং অনেকেই কথার সঙ্গে একমত পোষণ করছে, যদি সরকারি দল সেটি বলছে না। কিন্তু তারা তো উন্নয়নের কথা বলছে, সমৃদ্ধির কথা বলছে, পদ্মা সেতুর কথা বলছে। এইটি কি আসলে আপনারা কিভাবে দেখছেন এবং তার সঙ্গে ভোটকে আপনারা কিভাবে মেলাতে চান, হারুন রশিদ এমপি? যে এখানে যে মূল বিষয়টি আপনি বলেছেন, যে এখানে যে গণতন্ত্রহীনতার কথা সবাই বলছে, আওয়ামী লীগ বলছে না, এটি হচ্ছে সত্য। আজকে জনাব কামাল সাহেবের কাছে আমার প্রশ্ন, আজকে আমাদের মাননীয় ওবায়দুল কাদের মন্ত্রী সাহেব বলছেন যে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। উনি আজকে আলোচনায় বললেন যে বিএনপির পায়ের নিচে মাটি দেয়, উনি মাপলেন কি করে? ওনার কাছে মাপার কোনো যন্ত্র আছে? আমার প্রতি আস্থা আছে না নাই, জনগণের আমার প্রতি বিশ্বাস আছে না নাই, এটি মাপার হচ্ছে রাজনীতিতে একটি মাত্র জায়গা, সেটি হচ্ছে আপনার নির্বাচন স্বচ্ছ এবং সুষ্ঠু। এর মধ্য দিয়ে আপনার জনগণের আস্থা বিশ্বাস আপনি মাপতে পারবেন। বাস্তব অবস্থা পাটোয়ারি সাহেব যেটা বলেছে যে গণতন্ত্র আজকে রাজনীতি বিলীন হয়ে গেছে। আপনি বলতে পারবে সরকার ক্ষমতায় আসার পর আজকে দেশে কোনো রাজনীতি আছে? আজকে আমরা ছাত্র রাজনীতি করেছি এরশাদের সময়, আমরা 80 দশকের রাজনীতির নেতৃত্ব তৈরি হয়েছে। আজকে গত 10-12 বছর যাবত শিক্ষাঙ্গনের, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, কোনো রাজনৈতিক চর্চা আছে? আজকে উপজেলা, জেলা পর্যায়ে কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক চর্চা আছে? সরকারি দল তারা শুধুমাত্র পুলিশ প্রহরায়, তারা তাদের ইচ্ছা মতো যতটুকু আনুষ্ঠানিকতা করছে। এছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কি রাজনীতি করার বা রাজনৈতিক কর্মসূচি পালন করার কোন সুযোগ আছে? বিজয় দিবসে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি, বিজয় দিবসে বিজয় র্যালি করব, বিজয় মিছিল করব, বিজয় উৎসব পালন করব, সেটিও আজকে আপনার পুলিশ অনুমতি দেয় না, বলছে না, করা যাবে না। আজকে মানুষের মধ্যে যে উদ্বেগ, মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে। আপনি নির্বাচনী ব্যবস্থার কথা আজকে আমাদের কামাল সাহেব বলেন যে নির্বাচনে বিএনপি মাঠ ছেড়ে চলে যায়। আপনি বলেন কি নির্বাচন কমিশনের কাজটা কি? এখানে পাটোয়ারি সাহেব বলেন নির্বাচন কমিশন সক্ষমতা বাড়াতে হবে। সংবিধানে পরিষ্কারভাবে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব এবং তাদের প্রতি নির্বাহী বিভাগের কি কর্তব্য সুস্পষ্ট বলা আছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে, ব্যালট পেপার ছাপাচ্ছে, নির্বাচনের দিন তারিখ দিয়ে দিচ্ছে, তাদের কাজ এইটুকুই। কিন্তু সেইখানে যে নির্বাচনকে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে করার জন্য এখানে প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থার যে দায়িত্ব, সে দায়িত্ব কি তারা কেউ পালন করছে? তার কারণ তারা তো নির্বাহী বিভাগের অধীন। সরকারের যদি সদিচ্ছা না থাকে, আপনি প্রার্থী হচ্ছেন আজকে 24টা পৌরসভা, আমি অতীতের 30 বছর, 40 বছর, 50 বছর আলোচনা যেতে চাই না। আমি সাম্প্রতিক যে নির্বাচনটি হয়েছে মাত্র গতকালকেই, আপনি এই প্রার্থীগুলোর কাছে বিরোধী দলের প্রার্থীদের খোঁজ দেন, তারা নির্বাচনী প্রচারণা চালাতে পেরেছে কিনা, তাদের বাড়িতে কতজনের বাড়িতে বিরোধী দলের নেতাদের বাড়িতে পুলিশ হানা দিয়েছে, মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, এই বিষয়গুলো আপনি আলোচনা নিয়ে আসেন। নির্বাচনে যদি সরকার সদিচ্ছা থাকে যে এখানে এই প্রশাসনকে দিয়ে, আমি এই সরকারের অধীনে আমি বলছি, যদি সরকার নির্দেশ দেয় প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, যে নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে হতে হবে, প্রার্থী যারা থাকবে সকলকেই লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সকলকে সুযোগ দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রচারণার সুযোগ দিতে হবে। কেউ যদি আপনার নির্বাচনে আইন লঙ্ঘন করে, সে সরকারি দলেরই হোক আর বিরোধী দলের হোক, তাদের ব্যাপারে একই ধরনের আচরণ করতে হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচনী উৎসব পরিণত হবে। কিন্তু আজকে এটি সরকারের সদিচ্ছার প্রশ্ন। আপনি এই সমস্ত রাত জেগে আলোচনা করে করবেন কি? এই সমস্ত কথা বলে মানুষের মধ্যে, আমি মনে করি যে এই সমস্ত আলোচনা দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আজকে দেশে কি কোনো রাজনীতি আছে? দেশে কি কোনো আপনার রাজনীতি করার পরিবেশ আছে? দেশে কি মানুষ তাদের আজকে গণতন্ত্রের এই হত্যা দিবস বলেন বা আজকে ভোটাধিকার হত্যা দিবসে আজকে পুলিশ বাহিনী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজকে বিএনপি নেতা কর্মীদের উপর যেভাবে চড়াও হয়েছে, যেভাবে আপনার তাদেরকে এই সমস্ত কর্মসূচি পালন করতে বাধা প্রদান করেছে, এটা কি আপনারা আমাদের সংবিধান বলে? সংবিধানে তো ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সংবিধান তো বলেই দিচ্ছে যে এই ক্ষেত্রে রাষ্ট্র, এই ক্ষেত্রে প্রশাসন আপনাকে আমরা প্রোটেকশন দিবে, তারা আমরা এই ধরনের করছি কিনা।
আপনার সরকারি দলের এই সব গুন্ডা বাহিনীরা এসে মুষ্টিমেয় কুচিয়ে এসে আপনার সভাকে পণ্ড করে দিতে চাচ্ছে। এই বিষয়গুলো তো আজকে কামাল সাহেবদেরকে আলোচনায় নিয়ে আসতে হবে। দেশে আজকে কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি কিন্তু একটা ক্যাডার। আজকে আমরা সত্যিকার অর্থে নেতৃত্ব শূন্যতার দিকে দেশে গিয়ে আমরা একেবারে শেষের দিকে আপনার বক্তব্যটির পরে আমরা আরেকবার আপনাকে সুযোগ দেবো। আপনার কাছে আমি আসছি একটু, আমার স্বামীবাদী পাটোয়ারির কাছে অল্প একটু শুনে নিই, আমাদের আলোচনার সময় আসলে শেষ। এই যে আপনি বলেছিলেন যে রাজনীতিবিদদের হাতে এখন রাজনীতি নেই, এই বাস্তবতা আসলে ভবিষ্যতে আমাদের কোন দিকে নিয়ে যেতে পারে? স্বামীবাদী পাটোয়ারি, আপনি আনমিউট করে কথা বলুন, তাহলে আপনাকে শুনতে পাবো। আপনি সম্ভবত মিউট করে রেখেছেন। কঠিন পরিণতির দিকে নিয়ে যাবে। পৃথিবীর অনেক দেশে এমন হয়েছে। এরপরে দেখা যাবে নমিনেশনের ক্ষেত্রে আপনারা বলবে আমাদের থেকে 50 জন এমপি দেন, সেনাবাহিনী বলবে 50 জন এমপি দেন, পুলিশ বলবে আমাদের 50 জন দেন। আলটিমেটলি পার্লামেন্টে আর জনগণের রিফ্লেকশন হবে না। পার্লামেন্টে আলটিমেটলি 1 থেকে 5,000 উচ্চপদস্থ আমলা এবং উচ্চপদস্থ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা ক্লাবে পরিণত হবে। এটা পৃথিবীর অনেক দেশে হয়েছে। সেই ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা নির্বাচিত হচ্ছে তাদেরকে এম্পাওয়ার করতে হবে। এম্পাওয়ারমেন্ট বিকামিং এ বিগ ইস্যু। জি, আপনি দেখেন 2,500 কোটি টাকা এবারে পরিচালন ব্যয় বাড়ানো হচ্ছে। কতটুকু আসলে নির্বাচিত জনগণদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে যাবে? নির্বাচিত প্রতিনিধিদের কিন্তু এম্পাওয়ারমেন্টটা শব্দেরই এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধির হাতে এম্পাওয়ারমেন্ট না থাকে, অ্যালোকেশন না থাকে, বরাদ্দ না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে জনগণ কেন রাজনীতির দিকে যাবে? জনগণ কেন রাজনীতিবিদদের নির্বাচিত করবে? আর 30 জনগণ সেকেন্ডে কেন আপনার বক্তব্য শেষ করলে আমরা খুশি হব, পরবর্তী আলোচনার কাছে তো যাব। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগে যেটা প্রয়োজন, সকল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা এম্পাওয়ারমেন্ট প্রয়োজন, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে একদম মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত। তাহলে দেশে একটা রাজনীতি দ্বারা স্টার্ট হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কামাল হোসেনের কাছে আসি। সেটি হচ্ছে আপনাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, দমনপীড়নের অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ, উন্নয়নের এবং হত্যা করা, এই দুটির মাঝখানে দাঁড়িয়ে আসলে আপনি কি বলতে চান শেষ দিকে? আপনার কাছে 1-1.5 মিনিটের আমি মধ্যে। আপনার বলি, আমার ভাই হারুন সাহেব বলেন গণতন্ত্রে, আপনি প্রথম আলো নিউজ, ঢাকাতে গ্রেপ্তার 8,000, বাবার খোঁজে থানার গেটে কাঁদছে স্কুল পড়িয়া রবিন। এটা হারুন ভাইদের আমলে। ইডেন কলেজ 7 দিন বন্ধ ঘোষণা, ছাত্র দলে মেয়েরা 18,000 শিক্ষার্থী জিম্মি। ক্যাম্পাসে পুলিশের নির্বাচনী পিটিনি। এখন কিন্তু ক্যাম্পাসে সন্ত্রাস হয় খুব কম। প্রতিদিন কারণ ক্যাম্পাসে তো শিবিরের সহাবস্থান হাতে নেই, সন্ত্রাস হবে আমার হারুন কিভাবে? ভাই যে বিষয়, হ্যাঁ, সবাই তখনও সহাবস্থান ছিল না। জি। সহাবস্থান যদি না যায় কেউ কিছু করার নাই, কিন্তু তখন উনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরে পিটিয়ে ম্যানুয়ালের ভিতরে ফেলে দিয়েছিল। তার মৃত্যু নিশ্চিত করে তারপর গেছিলেন হারুন সাহেব জানে, শিবিরের কর্মী, ওনাদের ক্ষমতার পার্টনার। আর যেটা বললেন যে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র বাংলাদেশের ইতিহাসে আপনি দেখছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। 91 সালের পর থেকে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে আন্দোলন করে নামাইতে হয়েছে। 2001 সালে কারণ ভাই আন্দোলন সময় করে কম, নামাইতে 30 হয়েছে। সেকেন্ডে শেষ কিন্তু করলে ভালো হবে। 2006 সালে আমি যে 2006 সালে আন্দোলন করে নামাইতে হয়েছে, 2001 সালে শান্তিপূর্ণভাবে জননেত্রী ক্ষমতা হস্তান্তর করছেন। জননেত্রী শেখ হাসিনা জনগণের আস্থা বিশ্বাস করেন বলে আজকে বাংলাদেশ বঙ্গ স্যাটেলাইট উৎক্ষেপণের দিকে 57তম দেশ। আজকে পারমাণবিক বিশ্বে 32তম সদস্য হচ্ছে বাংলাদেশ। আজকে সাবমেরিন কেবল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। অর্থাৎ আপনি দেখেন পদ্মা সেতু হয়েছে, আজকে কর্ণফুলী ট্যানেল হচ্ছে, আজকে মেট্রো রেল হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ। এবং বাংলাদেশে আজকে হারুন ভাই যেটা বললেন যে আজকে প্রতিদিনের নিউজ যে IRI তারা গবেষণা করে বলেছেন 83% লোক বাংলাদেশের মনে করে আজকের প্রধানমন্ত্রী। কারণ আমাদের সময় আর নেই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শেষ সময় 1 মিনিট হাতে সময় আছে, হারুন রশিদ এমপির কাছে আমরা যাব। তার শেষ বক্তব্য কি আছে? উন্নয়নের কথা তো সরকার বারবারই বলছে, আপনারা কি উন্নয়ন দেখতে পাচ্ছেন কিনা আসলে হারুন রশিদ এমপি? জি, ধন্যবাদ। বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন থেকে এগিয়ে যাচ্ছে। জি, যে এখানে উন্নয়নের যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে, উন্নয়নের নামে বাংলাদেশে লুটপাট তন্ত্র চালু হয়েছে। 8,000 টাকার পদ্মা ব্রিজ আজকে 30,000 কোটি টাকা, 18 সালে শেষ হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে যে 2022 সালে, জানি না, এই 8,000 টাকার ব্রিজ 50,000 কোটি টাকা গিয়েছে। উন্নয়নের নামে জাতীয় সম্পদ লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে। আমি সর্বশেষ একটি কথা বলবো যে আল্লাহ পাক আমাদের চক্ষু, কর্ণ, অন্তঃকরণ দিয়েছে। বলছে যে তোমাদেরকে কিয়ামতের মাথায় এটা যে সমস্ত জিজ্ঞাসিত হবে। আমি কামাল ভাইয়ের উদ্দেশ্যে শুধু বলতে চাই,
দেখেন অনেক জি, reference আমাদের দেওয়া সময় যায়। একদমই শেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের মুনাফিকের যে দুজনকেই সংবাদই জানাচ্ছি। আমরা আল্লাহ পাক বলেছেন। আজকের মতো শেষ করছি এখানেই। অন্য কোনো দিনের প্রসঙ্গে আবার কথা বলবো। শুভরাত সবাইকে।